প্রকাশক দীপন হত্যা ও ৩ ব্লগারের উপর হামলার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে একের পর এক হামলায় দেশের শিক্ষক ছাত্র বুদ্ধিজীবীরা মনে করছেন দেশ সংকটের মধ্যে পড়েছে, আর এই সংকট কাটাতে শুধু সরকার নয়, জনগণকেও উদ্যোগী হতে হবে। টিএসসি রাজু ভাস্কর্য থেকে আজিজ সুপারমার্কেট, ক্ষোভ, ভয়, ঘৃণা আর প্রতিবাদ সবার মুখে মুখে। মিছিলের স্লোগানে কেঁপে উঠে রাজু ভাস্কর্য। ছাত্র শিক্ষক জনতার সমাবেশে শরিক হয় অন্যান্যরাও। আর কতকাল এইভাবে বিচার চাইতে হবে সে নিয়েও প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা। যা ঘটছে খুব মর্মান্তিক, এটা ঘুরতে যাওয়া যায় না। এরা আমাদের ছেলে, এরা আমাদের সন্তান, এরা আমাদের ভাই। এটা বন্ধ করতেই হবে। কেবল যে ব্যক্তিগতভাবে আমরা মর্মাহত হচ্ছি তা না, কেবল যে কয়েকজন মানুষ নিহত হচ্ছে তা না, একটা বড় সংকটের দিকে যাচ্ছি, যে সংকট মাত্রাগতভাবে বাড়ছে। দীপন হত্যার প্রতিবাদে ৩ দিন মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আজিজ সুপারমার্কেটের ব্যবসায়ীরা। এদিকে সকালে দীপনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাথা এবং ঘাড়ের ঠিক সংযোগস্থল সেকেন্ড এবং থার্ড সার্ভাইকাল ভার্টিব্রার মাঝামাঝি এই আঘাতটা হয় এবং চওড়া এবং খুব ডিপ, 4 ইঞ্চি ডিপ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ ব্লগার এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। শাকিল আব্দুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকাশক ব্লগারদের উপর হামলা এবং হত্যার ঘটনায় বিব্রত না হলেও সরকার অস্থিরতার মধ্যে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। নাশকতার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আনার আশ্বাস দিয়েছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অবশ্য মনে করেন ধর্মীয় বিদ্বেষের কারণেই এসব ঘটনা ঘটছে। সচিবালয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন দুই মন্ত্রী। এইটা আমার কাছে মনে হয় না যে এর মধ্যে রাজনীতি আছে। এটা ধর্মীয় উন্মাদনা, স্রেফ ধর্মীয় উন্মাদনা। কেউ হয়তো উৎসাহ করতেছে যে তোমরা যদি এইসব ব্লগারদের হত্যা করো তাহলে তোমাদের জন্য ভেস্ত বান্দা। যে কোনো সরকার প্রশাসনের জন্য এটা অস্বস্তিকর এই ধরনের হত্যাকাণ্ড যদি ঘটে, তাই না? তো আমার বিশ্বাস আছে প্রশাসন অনেকগুলো হত্যাকাণ্ডেরই আপনার হত্যাকারীকে চিহ্নিত করেছে, অনেকে গ্রেপ্তার করেছে, বিচার সুপর্দ করেছে। এ ব্যাপারেও নিশ্চয়ই তারা পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে প্রকাশক দীপন হত্যা ব্লগারের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক বিবৃতিতে শোক প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়ে সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, গোটা জাতি এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন পার করছে। আমাদের সাথে এই মুহূর্তে আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান। অ্যাডভোকেট আহমেদ আজম খান, গণজাগরণ মঞ্চ জন্ম নেওয়ার প্রেক্ষাপটে হেফাজতে ইসলামী তার কর্মসূচি দিয়েছিল। ব্লগারদের বিরুদ্ধেই তারা ছিল বেশি সোচ্চার, এখনো সোচ্চার আছে। হেফাজত অভিযুক্ত না হলেও তাদের আন্দোলনের ধারায় ব্লগার হত্যা শুরু হলো। হেফাজতকে বিভিন্ন সময় বিএনপি সমর্থন দিয়েছে, ব্লগারদেরকে নাস্তিক বলেছে, শাহবাগকে নানা রকম ভাবে নানা কথা বলেছে। সর্বশেষ জিয়ার আদর্শের অনুসারে একজন প্রকাশককে হত্যা করা হলো। হেফাজতকে সমর্থন দেওয়া কি আপনাদের সঠিক সিদ্ধান্ত ছিল? কি মনে করছেন আপনি অ্যাডভোকেট আহমেদ আজম খান? কারণ অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি আশা করছি আমাদেরকে শুনতে পাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের নামে আমরা যে বিবৃতি পেয়েছি সেখানে বেগম খালেদা জিয়া বলছেন, নিহত ফয়সাল আরেফিন দীপন জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি ছিলেন এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত একজন নিবেদিত সংগঠক ছিলেন। কিন্তু তারপরও আসলে তাকে হত্যা করা হয়েছে, তিনি একজন লেখকের, যাকে আবার আগে হত্যা করা হয়েছে, তার একটি বই প্রকাশ করেছিলেন, সেই অভিযোগটি সামনে চলে আসছে। হেফাজতকে সমর্থন দেওয়া বিএনপির জন্য সঠিক সিদ্ধান্ত ছিল কিনা অ্যাডভোকেট আহমেদ আজম খান? প্রথমেই বলবো যে দীপন হত্যার জন্য, নিহত হবার জন্য আমি গভীর শোক প্রকাশ করছি এবং দীপনের পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। দীপনের বাবা বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির একজন প্রবীণ শিক্ষক, দেশের একজন সুনামধন্য ব্যক্তি। তিনি এই মৃত্যুতে স্পষ্ট করে বলে দিয়েছেন যে
আমি কোনো মামলা করব না, কারণ মামলা করে কোনো লাভ হবে না। বাংলাদেশের এই অবস্থা যদি পরিবর্তন না হয় তাহলে শুধু মামলা করে এর বিচার পাওয়া যাবে না। আমি আপনার প্রশ্নের জবাবে বলতে চাই যে এই হেফাজতকে সমর্থন দেওয়া না দেওয়ার সাথে এই বিপন হত্যার কোনো সম্পর্ক নেই। আমরা হেফাজতকে সমর্থন দিয়েছিলাম কেন? যে সেদিন হেফাজত সারাদিন না খেয়ে ওখানে নামাজ পূজায় ব্যস্ত ছিল। ম্যাডাম খালেদা জিয়া শুধু বলেছিলেন যে ওই ক্ষুধার্ত মানুষদের, মুসল্লিদের খাবার অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি কি বলছেন যে বিএনপি হেফাজত ইসলামীকে সমর্থন দেয়নি? আমি তো তা বলিনি। আমি বলেছি যে বিএনপি সেদিন সমর্থন দিয়েছিল যে সারাদিন ওই মুসল্লিরা ক্ষুধার্ত ভাবে ওইখানে যেভাবে নামাজ রোজা করছিল, তারা ক্ষুধার্ত, যে যেভাবে পারেন তাদেরকে খাবার সরবরাহ। অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি হেফাজত ইসলামীকে যে সমর্থন দিয়েছিল সেই সমর্থন দেওয়াটা ভুল ছিল কিনা? আমি মনে করি যে হেফাজত কোন ধরনের সন্ত্রাসী সংগঠন হিসেবে কখনোই ছিল না। এখনো সরকারি দলও হেফাজতকে বারবারই সমর্থন দিয়েছে। কাজেই হেফাজত ওই ধরনের সন্ত্রাসী সংগঠন। অ্যাডভোকেট আহমেদ আজম খান, ব্লগারদের মৃত্যুদণ্ড দাবি করেছিল হেফাজত ইসলাম। হেফাজত ইসলামী বলেছিল যে সেই ব্লগারদের উপযুক্ত শাস্তি দিতে হবে। তার ধারাতে একের পর এক এই ঘটনাগুলি ঘটে চলেছে। হেফাজত যে ব্লগারদেরকে হত্যা করেছে তার কোনো প্রমাণ নেই। আমি শুধু বলবো যে আজকে যে বিকন, গতকালকে বিকন যে নিহত হয়েছে, সেই বিপন নিহত হওয়ার ঘটনায় সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলছেন, সারা জাতি স্তম্ভিত, সারা জাতি বিস্মিত। আজকে আওয়ামী লীগের মন্ত্রীরা, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পরিস্থিতি স্বাভাবিক। আওয়ামী লীগের নেতা মন্ত্রীরা বলছেন যে বিপনের বাবা যা বলছেন হত্যাকারীদেরকে সহযোগিতা করছেন। এই ধরনের কথা আমরা স্তম্ভিত, আমরা বিস্মিত যে সরকারের কথা। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমাদের সাথে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আছেন। জনাব মতিউর রহমান, লেখালেখির বিপরীতে উগ্রবাদীদের সশস্ত্র হামলা আপনি কিভাবে দেখছেন? অনেকেই বলছেন সরকার আসলে যারা লেখালেখি করছেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন। যদিও সরকারের মন্ত্রীরা এক একজন এক এক রকম ভাবে কথা বলছেন, কিন্তু একথা তো সত্য, একটি নির্দিষ্ট বিরতিতে আমরা দেখছি একের পর এক লেখককে হত্যা করা হচ্ছে। অধ্যক্ষ মতিউর রহমান। আসসালামু আলাইকুম। এটা জামাত শিবিরের কাণ্ড। তারা মুক্তিযুদ্ধের সময় থেকেই এবং চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি বা মুক্তিযুদ্ধের পক্ষীয় শক্তিকে বাধা প্রদান করতে। এরা বিভিন্ন সময়েই তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমি মনে করি যে এটা জামাত শিবিরের কাণ্ড। অধ্যক্ষ মতিউর রহমান, এটি জামাত শিবিরের কাণ্ড বা কোনো ধরনের কোনো দুষ্ট প্রকৃতির কারো কাণ্ড? সরকার সেই জামাত শিবিরকে নিষিদ্ধও করছে না এবং আমাদেরকে নিরাপত্তাও দিতে পারছে না। এটা কেমন হলো? যার কাণ্ডই হোক, আমি তো নিরাপত্তাহীনতায় আছি। না, সরকার আপ্রাণ চেষ্টা করছে সারা বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে এবং সেভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে যারা এই কর্মকাণ্ড করে তারাও প্ল্যান্ডতে সতর্কতার সাথে করতেছে, কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা সরকার এই ব্যাপারে খুবই সাবধান এবং চেষ্টা করতেছে যে কোনো অবস্থাতেই যাতে জামাত শিবির বাংলাদেশে এই ঘটনা না ঘটাইতে পারে। জনাব অধ্যক্ষ মতিউর রহমান, ধর্মান্ধতা আপনি যেরকম বলছিলেন অনেক ক্ষেত্রে সন্ত্রাসের রূপ নিচ্ছে বলে অনেকেই অভিযোগ করছেন আপনার পাশাপাশি। ধর্মের প্রতি ভুল ব্যাখ্যা করে, ধর্মের প্রতি মানুষকে অন্যরকম ভাবে বুঝিয়ে, এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিকভাবে তাদের প্রতিরোধ করারও ব্যাপার সামনে চলে আসছে। আপনার মন্ত্রণালয় থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? বিশেষ করে যারা ইসলামের নেতৃত্ব দিচ্ছেন, যে ইমাম সাহেবরা আছেন, যে মুয়াজ্জিন সাহেবরা আছেন, যে অন্যান্য বিজ্ঞ বুজুর্গ আলেম ব্যক্তিরা আছেন, তাদের মাধ্যমে মানুষকে বোঝানোর কোনো উদ্যোগ ধর্ম মন্ত্রণালয় নিচ্ছে কিনা? আমি মাত্র হজ ব্রত সম্পন্ন করে এসেছি। আমরা সার্বিকভাবেই
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং আমার মন্ত্রণালয় থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে এইরকম ধ্বংসাত্মক কর্মকাণ্ড বাংলাদেশে ঘটাতে না পারে, এবং এই ব্যাপারে আমরা অত্যন্ত সাবধান। অধ্যক্ষ মতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে জনাব সোম আব্দুস সামাদ আছেন চট্টগ্রাম থেকে। আপনার কাছে জানতে চাইবো, লেখালেখি করার কারণে যাদেরকে হত্যা করা হচ্ছে, যাদের বই প্রকাশের কারণে যাদের যেসব প্রকাশককে হত্যা করা হচ্ছে, সেই বিষয়টি আপনি ইসলামের দৃষ্টিতে সমর্থনযোগ্য মনে করেন কিনা? জনাব সোম আব্দুস সামাদ। ধন্যবাদ খালেদ ভাই। আসলে এখানে দুটো বিষয়। একটা বিষয় হলো যে লেখালেখিটা কিভাবে করবেন। লেখালেখির মাধ্যমে কারো অনুভূতিতে আঘাত আসলে সে আঘাতের জন্য একটা শাস্তি হতে পারে, কিন্তু কাউকে বিনা বিচারে হত্যাকাণ্ড ইসলাম কখনো সাপোর্ট করে না। কারণ কারো অনুভূতিতে আঘাত করার বিষয়টা আমাদের দেশে বিষয়টা আমাদের দেশে প্রচার করা হচ্ছে মুক্ত মনের লেখক। আমি একটু ব্যাখ্যা করতে চাই। কারো অনুভূতিতে আঘাত করলে সেটা মুক্ত মন হতে পারে না, সেটা সন্ত্রাসী মন। কাউকে আঘাত করাটা কখনো মুক্ত মন কিংবা বিজ্ঞান মনস্ক হতে পারে না, সেটা সন্ত্রাসী মন। সুতরাং স্বাধীনতার নামে সেই বিষয়টাকে একটু ব্যাখ্যা করছি আমি। স্বাধীনতার নামে সেই বিষয়টাকে কন্ট্রোল করতে হবে, একটা নিয়মের মধ্যে আনতে হবে। অনুরূপভাবে ইসলাম কখনো কোনো অবস্থায় বিনা বিচারে গুপ্ত হত্যা, কোনো প্রকার হত্যাকাণ্ডকে সমর্থন করে না। সেটা অবশ্যই ইসলামের দৃষ্টিতে অপরাধ এবং নিন্দনীয়। জনাব সোম আব্দুস সামাদ, আপনি খুব চমৎকার করে বলেছেন। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আমি যদি কারো মনে আঘাত করি, সে কি আমাকে শরীরে আঘাত করতে পারবে? আমি যদি কারো মনের উপর আঘাত করি, দেশে সে আঘাতের জন্য একটা প্রতিকার হতে হবে। দেশে প্রচলিত আইনে সেটার বিচার করতে হবে। যেখানে ইসলামী শাসন ব্যবস্থা আছে সেখানে ইসলামী আইনে বিচার হবে। যেখানে সাধারণ বিচার ব্যবস্থা আছে সেখানে সাধারণ দেশের প্রচলিত আইনে অপরাধের জন্য শাস্তিযোগ্য বিধান প্রচলন করে সেটা প্রয়োগ করতে হবে। কারণ কারো অনুভূতির উপর আঘাত করার যেমন কারো অধিকার নাই, ঠিক অনুরূপভাবে বিনা বিচারে কোনো হত্যাকাণ্ড ইসলাম কখনো সমর্থন করে না। জনাব সোম আব্দুস সামাদ, আপনি যেরকম বলছিলেন যে বিনা বিচারে, জনাব সোম আব্দুস সামাদ, আপনি যেরকম বলছিলেন যে বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডকে ইসলাম কখনো কোনো সমর্থন করে না, আপনার কাছে কি মনে হয় আপনার মতো যারা ইসলামের বুজুর্গ আছেন, যারা মুরব্বী আছেন, তারা কি এই কথাগুলি সাধারণ যারা মুসলমান আছেন তাদের বুঝাচ্ছেন কিনা, তাদেরকে বলছেন কিনা যে ইসলাম এটা কখনো সমর্থন করে না, বিনা বিচারে কাউকে হত্যা করা, কাউকে আঘাত করা? আমরা সব সময় একটা কথা বলে আসছি, সেই কথাটা হলো যে বর্তমানে দেশের মধ্যে দুটি আপদ যাচ্ছে। একটা আপদ হলো যে জঙ্গিবাদ, অপরটা হলো যে ধর্মের নামে মানুষকে সুরসুরি দেওয়ার জন্য মানুষের ঈমান, আকীদা, আল্লাহ এবং রসুলের নামে তিরস্কার করা, আঘাত করা। দোনোটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। সরকারকে আমরা অনুরোধ করব যাতে জঙ্গিবাদ দমনের পাশাপাশি যারা আল্লাহ এবং রসুলের নামে বিষোদ্গার করে তাদের ব্যাপারেও সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করে। দোনোটাকে ভারসাম্যমূলক পদক্ষেপ নিলে এদেশ থেকে জঙ্গিবাদ এবং যারা ইসলামের উপর আঘাত করছে বলে মানুষ মনে করছে, উভয়কে দমনের মধ্য দিয়ে বা আমাদের প্রিয় মাতৃভূমির সোনার বাংলা একটি শান্তি। আমি আপনার কাছে শেষ প্রশ্নটি করতে চাই। আপনি যেটাকে বলছেন যে লেখালেখির মাধ্যমে ধর্মকে আঘাত করা, সেই ধরনের কোনো লেখা কি আপনার নজরে এসেছে? সেগুলি কি আপনার আপত্তি, মানে সেগুলি কিভাবে আপনার নজরে আসছে? না, বিভিন্ন বই পুস্তক এখন মার্কেটে আসতেছে এবং বিভিন্ন ব্লগের মধ্যে লিখতেছে যে বিষয়গুলো সারা দেশে সারা পৃথিবীতে বিষয়গুলো নিয়ে আলোচিত হচ্ছে, সেটা নতুন কিছু নয়। সুতরাং জনাব সোম আব্দুস সামাদ, আপনার চোখে কোনো কিছু পড়েছে কিনা এরকম? আমি আসলে ব্লগে লেখালেখিগুলো আমি পড়ি না এবং সে বিষয়ে আমি চর্চা করি না, সেই চর্চা থেকে আমি দূরে আছি। জনাব সোম আব্দুস সামাদ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অধ্যক্ষ মতিউর রহমান, আমি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই, যেটি সোম আব্দুস সামাদ বলছিলেন যে যদি কেউ এরকম বিতর্কিত কোনো কিছু লিখে থাকে তার বিরুদ্ধেও আসলে একটি আইনের মাধ্যমে একটি শাস্তি করা যেতে পারে, শাস্তি দেয়া যেতে পারে, এবং ইসলামের দৃষ্টিতে কখনোই এইসব হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় বিনা বিচারে, যেটি জনাব সোম আব্দুস সামাদ অনেক পরিষ্কার করে বলল। সেই ব্যাপারে আপনার আর কোন রকম শেষ মন্তব্য আছে কিনা জনাব অধ্যক্ষ মতিউর রহমান? ব্যাপারে আবার আলাদারও কোনো বক্তব্য নাই। এইবার আমি একমত যে বিনা বিচারে কাউকে হত্যা করা যাবে না। এই বিনা বিচারে হত্যাকাণ্ড যদি চলতে থাকে তাহলে দেশে ক্যাওস কনফিউশন হবে এবং দেশ চরম বিশৃঙ্খলার দিকে চলে যাবে। সেই জন্য বিনা বিচারে কাউকে কোনো বিচার ছাড়া
হত্যা করা যাবে না। জনাব অধ্যক্ষ মতিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে অ্যাডভোকেট আহমেদ আজম খান আছেন টেলিফোনে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি শুনলেন যে একজন চট্টগ্রাম থেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব সোম আব্দুল সামাদ বললেন যে এইসব হত্যাকাণ্ড আসলে কোনোভাবেই ইসলাম সমর্থন করে না এবং সেগুলি আসলে সবাইকে বুঝতেও হবে, এবং তিনি আলাদা একটা আইন চাইলেন যেখানে আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার ব্যাপারেও যেন একটা আইন থাকে, যেন একে নিয়ন্ত্রণ করা যায়। এই ব্যাপারে কি আপনার কোনো বক্তব্য আছে কিনা অ্যাডভোকেট আহমেদ আজম খান? আপনিও এই বক্তব্য শুনেছেন, আমিও এই বক্তব্য শুনেছি, সকল দর্শক বক্তব্য শুনেছে। আমি শুধু একটা কথা বলবো যে এই ঘটনায় গভীর শোকাভিভূত বাংলাদেশের প্রবীণ শিক্ষক এই আবুল কাশেম ফজলুল হককে যেভাবে আঘাত করছেন কথার মধ্য দিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীরা, আমি তাদের বলবো ক্ষমতায় থাকার জন্য এই ধরনের নোংরা খেলা বন্ধ করুন। দেশের মানুষকে নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন তাহলে পদত্যাগ করুন, আর নইলে জাতীয় ঐক্যমত্য গড়ে তুলুন। কিভাবে দেশ চলবে, কিভাবে আমার মনে হয় যে অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনি এই বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে সরকারের উচিত হচ্ছে জাতীয় ঐক্যমত্য গড়ে তোলা, এইভাবে যাতে আর কাউকে জীবন দিতে না হয়। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনাকে অনেক ধন্যবাদ। রেডিও স্পিকে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।